Hello, my dear viewers. Welcome to Compete and Win. পিএসসির তরফ থেকে যে নোটিফিকেশন দেওয়া হয়েছে তাতে পরিষ্কারভাবে বলা হয়েছে যে মে মাসের 18 তারিখ খুব সম্ভবত, ইফ আই এম নট রং, আগামী যে মিসলেনিয়াস পরীক্ষা তার মেন্স অনুষ্ঠিত হতে চলেছে। তোমরা জানো এর প্রিলিমসটা সেপ্টেম্বর মাসে হয়েছিল। সবাই এখন প্রিলিমসের রেজাল্টের ওয়েট করছে, তো এবং তার সাথে মেন্সের প্রস্তুতিও প্রত্যেকের হয়তো চলছে। তো এরকম কিছু ভিডিও আমি কম্পিট এন্ড উইনের তরফ থেকে তোমাদের জন্য আগামী দিনগুলোতেও আনবো পরীক্ষার আগে আগে, এবং এখন থেকেই রাদার পরপর চলবে এরকম ভিডিওস গুলো। ইম্পর্টেন্ট যেগুলো জিএস ডেসক্রিপটিভ টপিক বা জেনারেল স্টাডিজের যেগুলো তোমাদের 20 and 15 যে মার্কসের যে কোশ্চেন গুলো আসে, 50 নম্বরের কোশ্চেন আসে, 3টে লিখতে হয়, 20, 15, 15। এবার এই 3টে কোশ্চেনের মধ্যে জেনারেলি একদম যেগুলো কারেন্ট ইস্যুস, একদম রিসেন্ট টপিক, সেগুলো থেকে কিন্তু জেনারেলি কোশ্চেন গুলো দেওয়া হয়। তো সেরকম কিছু টপিকস নিয়ে কিন্তু আমরা পরপর ভিডিওস আনবো। তো যেটা আজকের টপিক যেটা আমি আলোচনা করব সেটা হচ্ছে COP29 বা কনফারেন্স অফ পার্টিস 29, যেটা হচ্ছে UNFCCC মানে ইউনাইটেড নেশনস ফ্রেমওয়ার্ক কনভেনশন অন ক্লাইমেট চেঞ্জ এর একটা মানে ইম্পর্টেন্ট শাখা বলতে পারো তুমি এই কপ বা কনফারেন্স অফ পার্টিস, যেটা বেসিক্যালি ক্লাইমেট চেঞ্জ রিগার্ডিং একটা মিটিং, যেখানে পৃথিবীব্যাপী বিভিন্ন দেশ থেকে রাষ্ট্রদূতরা আসেন এবং প্রচুর পার্টিস একসাথে হয়ে কনফারেন্সে বিভিন্ন ধরনের এনভায়রনমেন্টাল বা ক্লাইমেট চেঞ্জ রিগার্ডিং এবং তার মিটিগেশন রিগার্ডিং সিদ্ধান্ত নেন। তো এখানে কোশ্চেন গুলো কিরকম ভাবে আসতে পারে তোমাদের, মেন হাইলাইটস মানে মূল সিদ্ধান্ত সমূহ, ভারতবর্ষের কি কি উদ্যোগ হয়েছে এই COP29 এবার বাকুতে হয়েছিল, আজারবাইজান বাকুতে হয়েছিল, ঠিক আছে। এছাড়া ভারত কি কি উদ্যোগ নিয়েছে বা ইনিশিয়েটিভ দেখিয়েছে, এই COP29 এর কি কি শর্টকামিংস রয়েছে বা কি কি ত্রুটি রয়েছে, এবং এই ত্রুটিগুলোকে সামলে আমরা ভবিষ্যতে ক্লাইমেট চেঞ্জ রিগার্ডিং স্টেপসে আমরা নিজেদেরকে কিভাবে এগিয়ে নিয়ে যাব, ঠিক আছে, এবং কি কি স্টেপস আগামী দিনে আমাদেরকে নিতে হবে যাতে নাকি ক্লাইমেট চেঞ্জের যে কুপ্রভাব মানে জলবায়ু পরিবর্তনের যে কুপ্রভাব সেটাকে যতটা সম্ভব আমরা প্রশমিত করতে পারি। তো এই বিষয়গুলো দিয়ে কিন্তু তোমাদের কোশ্চেনটা আসতে পারে। তো চলো, তো দেরি না করে আমি স্টার্ট করে দিই আজকের টপিকটা। COP29 ভীষণ ইম্পর্টেন্ট টপিক, এবছর মিসলেনিয়াস মেন্স এর জেনারেল স্টাডিজ ডেসক্রিপটিভ এর জন্য অত্যন্ত ইম্পর্টেন্ট একটা টপিক। সো লেটস গেট স্টার্টেড। প্রথমে দেখো কি বলেছে, সম্প্রতি আজারবাইজানের বাকুতে জলবায়ু পরিবর্তন সম্পর্কিত জাতিসংঘের ফ্রেমওয়ার্ক কনভেনশন যে UNFCCCর অধীনে কনফারেন্স অফ পার্টিস অনুষ্ঠিত হলো। তো এই কনফারেন্স অফ পার্টিস 29-এ গুরুত্বপূর্ণ কি কি সিদ্ধান্ত নেওয়া হয়েছে দেখে নাও। যেটা হচ্ছে জলবায়ু অর্থায়ন 3 গুণ করা, টোটাল ফিনান্সিং সেটাকে যেটা এই ফিনান্সিংটা বেসিক্যালি করে হচ্ছে ডেভেলপড কান্ট্রিজ টু ডেভেলপিং কান্ট্রিজ, মানে উন্নত দেশগুলো উন্নয়নশীল দেশগুলোকে এই ফান্ডটা প্রদান করে প্রতি বছর। তো এর আন্ডারে 2035 সালের মধ্যে উন্নয়নশীল দেশগুলোর জন্য জলবায়ু পরিবর্তন সম্পর্কিত অর্থ প্রবাহ, যেটা আন্ডার একটা নতুন গোল নেওয়া হয়েছে, নিউ কালেকটিভ কোয়ান্টিফাইড গোল, সেটার আন্ডারে বার্ষিক $100 বিলিয়ন, যেটা আগে ছিল লক্ষ্যমাত্রা, সেখান থেকে $300 বিলিয়ন উন্নীত করা হয়েছে, যাতে নাকি উন্নয়নশীল যে সমস্ত ডেভেলপিং কান্ট্রিজ, যেমন থার্ড ওয়ার্ল্ড কান্ট্রিজ, যেমন ধরো ইন্ডিয়া আছে, শ্রীলঙ্কা আছে, পাকিস্তান, বাংলাদেশ, মিডল ইস্টের যে সমস্ত কান্ট্রিজ গুলো, এরা যতটা সম্ভব কম কার্বন অর্থনীতিতে রূপান্তরিত হতে পারে, ঠিক আছে, যতটা সম্ভব গ্রিন হাউস গ্যাসের এমিশন কমানো যায়, ঠিক আছে। মেন তো গ্রিন হাউস গ্যাস এমিশন, সেটার জন্যই তো আজকে আমাদের জলবায়ুর পরিবর্তন বলো বা তার খারাপ প্রভাব বলো সেগুলো পড়ছে, তাই না। তো এরপরের যে পয়েন্টটা রয়েছে সেটা হচ্ছে অতিরিক্ত তহবিলের আহ্বান, উন্নয়নশীল দেশগুলি যাতে জলবায়ু পরিবর্তনের সাথে প্রভাব প্রশমিত করতে পারে, যেটা আমি বলছিলাম মিটিগেশন, এবং অভিযোজন ঘটাতে পারে, চেঞ্জিং যে ক্লাইমেটের সাথে অভিযোজনটাও কিন্তু অত্যন্ত দরকার। সেজন্য বাকু ফাইন্যান্স গোলের আন্ডারে যেটা বলা হয়েছে যে সকল সরকারি এবং বেসরকারি উৎস থেকে 2035 সালের মধ্যে জলবায়ু অর্থায়ন প্রতি বছর $1.3 ট্রিলিয়ন কিন্তু উন্নীত করার জন্য সকল পক্ষের প্রতি একটা সাধারণ আহ্বান কিন্তু জানানো
বাড়ানো হয়েছে। এরপর সেটা হচ্ছে কার্বন ক্রেডিট একটা বাজার ব্যবস্থা তৈরি হয়েছে, যেখানে বেসিক্যালি বলছে যে কার্বন বাজার ব্যবস্থা একটা তৈরি হবে, একটা প্যারিস এগ্রিমেন্ট ক্রেডিটিং মেকানিজম হিসেবে কাজ করবে। এই ব্যবস্থার মাধ্যমে বিভিন্ন দেশ গ্রিনহাউস গ্যাস নির্গমন সংক্রান্ত কঠোর মানদণ্ড মেনে চলে কার্বন ক্রেডিট তৈরি করতে পারবে, যা পরবর্তী সময় অন্যান্য দেশগুলি যাদের নাকি গ্রিনহাউস গ্যাস নির্গমন মেটানোর জন্য অন্যান্য কার্বন ক্রেডিটের প্রয়োজন রয়েছে তাদের কাছে বিক্রি করতে পারবে। ব্যাপারটা খুব ইজিলি যদি আমি বলি তাহলে এরকম দাঁড়াচ্ছে, ধরো যদি আমি বলি যে ইন্ডিয়ার টার্গেট হচ্ছে কার্বন মানে মানে গ্রিন হাউস গ্যাসের এমিশন, ধরো ইন্ডিয়াকে টার্গেট দেওয়া হয়েছে তুমি 100-100-র বেশি তুমি কিন্তু আর গ্রিন হাউস গ্যাস এমিট করতে পারবে না, ঠিক আছে। এবার ইন্ডিয়া কি করলো, একটা অত্যন্ত কঠোর মানদণ্ড মেনে চললো এবং সেখানে 75 থেকে 76-এর মধ্যে মোটামুটি সারা বছরের যে গ্রিন হাউস গ্যাস এমিশনের যে লক্ষ্যমাত্রাটা সেটা 76-এর মধ্যে কমপ্লিট করে ফেললো। তার ফলে এই যে 24 যে ইউনিট বেঁচে গেল ইন্ডিয়ার কাছে, সেটা কিন্তু ইন্ডিয়ার অ্যাকাউন্টে জমা হলো অ্যাজ আ কার্বন ক্রেডিট। এবার এই 24 ইউনিটের যে কার্বন ক্রেডিট এটা কিন্তু ইন্ডিয়া অন্যান্য দেশকে পারলে বিক্রি করতে পারে। ফর এক্সাম্পল ধরো আমি যদি বলি যে ফ্রান্স, ঠিক আছে, ফ্রান্সের হয়তো লক্ষ্যমাত্রা ছিল হয়তো 86, তো ফ্রান্স হয়তো চলে গেছে সে 134-এ, ঠিক আছে। এবার ফ্রান্স যদি ইন্ডিয়াকে অ্যাপ্রোচ করে যে একটা চড়া মূল্য দিয়ে ইন্ডিয়ার কাছ থেকে কার্বন ক্রেডিটটা যদি কিনে নিতে পারে, তাহলে সেক্ষেত্রে 134 যেটা এক্সট্রা মানে ফ্রান্সের হয়েছে সেটাকে অনেকটা কমিয়ে নিতে পারবে ফ্রান্স নিজের তরফ থেকে, ঠিক আছে। তো এইভাবে আর কি পুরো মেকানিজমটা চলবে। মানে আমি যতটা সহজ করে বলছি এতটাও ইজি নয়, এর মধ্যে অনেক জটিল ট্রেডের ব্যাপার রয়েছে, কিন্তু মোটামুটি ওভারঅল ব্যাপারটা এইরকম, ঠিক আছে। তো তার মানে কি, এতে কি হবে, এতে প্রত্যেকটা দেশই চাইবে তাদের যে গ্রিন হাউস গ্যাসের যে এমিশনের লক্ষ্যমাত্রা তার অনেকটা কমের মধ্যে তার আগে শেষ করে নিতে। তার ফলে নিজেদের কাছে একটা কার্বন ক্রেডিট থাকবে যেটা নাকি সে অন্য কান্ট্রিকে বেচতে পারবে। ওভারঅল যেটা হবে তাতে কিন্তু গ্রিন হাউস গ্যাসের এমিশন প্রত্যেকটা দেশই কমানোর চেষ্টা করবে যাতে তার কার্বন ক্রেডিট থাকে, ওভারঅল গ্রিন হাউস গ্যাস এমিশনটা কমবে, ঠিক আছে। এই হচ্ছে মূল উদ্দেশ্য। এরপর সেটা হচ্ছে বাকু অভিযোজন রোডম্যাপ, যেটা হচ্ছে বৈশ্বিক জলবায়ু স্থিতিস্থাপকতার রূপায়ণ সংক্রান্ত ইউএই ফ্রেমওয়ার্ক ফর গ্লোবাল ক্লাইমেট রেসিলিয়েন্স ইমপ্লিমেন্টেশন। এখানে একটা বাকু অভিযোজন রোডম্যাপ এবং বাকু হাই লেভেল ডায়ালগ অন অ্যাডাপ্টেশন চালু করা হয়েছে। বেসিক্যালি বলা হচ্ছে যেগুলো দুর্বল অঞ্চল এবং সেক্টর সেখানে বিশ্বব্যাপী জলবায়ু স্থিতিস্থাপকতা বাড়ানোর কথা বলা হয়েছে। মানে এই যে ধরো জলবায়ু যে পরিবর্তন হচ্ছে তার যে কুপ্রভাব পড়ছে, ঠিক আছে, মেইন যে জায়গাগুলো অ্যাটাকড এরিয়া সেই সমস্ত জায়গায় যাতে স্থিতিস্থাপকতাটা বাড়ানো যায়, ইলাস্টিসিটিটা যাতে বাড়ানো যায় এবং অভিযোজনগত ব্যাপারটা মানে আমাদের অ্যাডাপ্টেশনটা যাতে জলবায়ুর সাথে আমরা যাতে খাপ খাইয়ে নিতে পারি সেইটার একটা রোডম্যাপ তৈরি করা হয়েছে। এরপর যেটা হচ্ছে ন্যাশনাল অ্যাডাপ্টেশন প্ল্যান, বলছে যে যেগুলো লিস্ট ডেভেলপড কান্ট্রিজ যেগুলো এলডিসি, হ্যাঁ, তাদের জলবায়ু পরিবর্তনের প্রতিকূল প্রভাবের সাথে খাপ খাইয়ে নেওয়ার জন্য একটা লং টার্ম এবং মিড টার্ম একটা বাস্তবায়িত করার একটা মানে কৌশল নেওয়া হয়েছে। সেই জন্য একটা বিস্তৃত কর্মসূচি নেওয়া হয়েছে যেটার নাম হচ্ছে বেসিক্যালি একটা ন্যাশনাল অ্যাডাপ্টেশন প্ল্যান। এখানে বিভিন্ন যে সমস্ত এলডিসি বা লিস্ট ডেভেলপড কান্ট্রিজ তাদেরকে একটা টেকনিক্যাল এবং ফিনান্সিয়াল সাপোর্ট দেওয়া হবে, ঠিক। চল, এরপর হচ্ছে ইটিএফ এ যেটা বলা হচ্ছে যে এনহ্যান্স ট্রান্সপারেন্সি ফ্রেমওয়ার্ক, মানে পুরো বলার বক্তব্যটা হচ্ছে এরকম যে প্রত্যেকটা দেশকে যদি রিপোর্ট করতে হয় তার ক্লাইমেট চেঞ্জ রিগার্ডিং সে কি কি হচ্ছে তোমার ইনিশিয়েটিভ নিয়েছে, সেক্ষেত্রে তাদেরকে খুব স্বচ্ছ হতে হবে, ঠিক আছে, খুব ট্রান্সপারেন্ট রিপোর্টটা মেনটেন করতে হবে। তা না হলে কিন্তু অ্যাকচুয়ালি সেই দেশটা ক্লাইমেট চেঞ্জ রিগার্ডিং যে কুপ্রভাব তার এগেইনস্ট যে কি কি মিটিগেশন স্টেপ নিচ্ছে সেটা কিন্তু না হলে বোঝা যাবে না, ঠিক আছে। যদি জিনিসটা মানে রিপোর্টিংটা যদি দায়সারা ভাবে করে দেয় তাহলে কিন্তু হবে না, ঠিক আছে। এবং প্রত্যেকটা দেশের একটা প্রতি বছর কি হয়, এই যে কনফারেন্স অফ পার্টিস প্রতি বছর হয়, COP28, COP27, COP26 যতবার হয়েছে, তো এখানে প্রত্যেকটা দেশই প্রতি বছর কি করে একটা প্রতিশ্রুতি দেয় যে নেক্সট ইয়ারের মধ্যে আমরা গ্রিন হাউস গ্যাস ইমিশন এতটা কমাবো, সেটাকে বলা হয় এনডিসি, ন্যাশনালি ডিটারমাইন্ড কন্ট্রিবিউশন, ঠিক আছে। তো সেইটা এক বছর ধরো আমি বললাম যে COP26 ইন্ডিয়া যেটা বলেছে সেটা COP27 যখন পরের বছর হচ্ছে সেখানে ইন্ডিয়া কতটা তাদের প্রতিশ্রুতি রাখতে পেরেছে সেটা একমাত্র বোঝা যাবে যদি ট্রান্সপারেন্ট রিপোর্ট তুমি যদি দাও।
তাহলে এই এনহান্স ট্রান্সপারেন্সি ফ্রেমওয়ার্কটা কিন্তু সেই জন্যই ডিভাইস করা হয়েছে। ঠিক আছে, এরপর যেটা সেটা হচ্ছে দেখো এবছরই প্রথম 13টা দেশ তাদের বাইএনিয়াল ট্রান্সপারেন্সি রিপোর্ট বা বিটিআর দিয়েছে, তার মধ্যে বিভিন্ন যে দেশগুলো রয়েছে সেগুলো ইম্পর্টেন্ট। এরপর যেটা সেটা হচ্ছে গ্লোবাল ক্লাইমেট ট্রান্সপারেন্সি ফ্রেমওয়ার্ক, যেটা ওই বিটিআর বা ইটিএফ এর সাথে রিলেটেড। আর একটা হচ্ছে লিঙ্গ ও জলবায়ু পরিবর্তন, যেটা বলা হচ্ছে যে মানে আগে কি হতো যে মহিলাদেরকে জেনারেলি জলবায়ু পরিবর্তন সংক্রান্ত যে মানে কুপ্রভাব এগুলো মনে করা হতো যে মানে তাদেরকে সিদ্ধান্ত নিতে দেওয়া হতো না। ঠিক আছে, তো সেই জন্য মানে কিন্তু ব্যাপারটা হচ্ছে যে লিঙ্গ প্রতিক্রিয়াশীল জলবায়ু পদক্ষেপ অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ জলবায়ু পরিবর্তনের ফলে কিন্তু নারীরা বেশি ক্ষতিগ্রস্ত হন। ঠিক আছে, বিশেষ করে উন্নয়নশীল দেশগুলিতে, মানে আমাদের এই যে থার্ড ওয়ার্ল্ড, এশিয়ান, সাউথ ইস্ট এশিয়ান যে সমস্ত কান্ট্রি, মিডল ইস্ট কান্ট্রি এইগুলো। ঠিক আছে, তো এই জন্য 2014 সালে প্যারিস চুক্তির অধীনে একটা লিমা ওয়ার্ক প্রোগ্রাম অন জেন্ডার চালু করা হয়েছিল, এলডব্লিউপিজি। এই এলডব্লিউপিজিটা তৎকালীন সময় বলা হয়েছিল যে 10 বছর পর্যন্ত চলবে। এবার 2024-এ শেষ হলো, এই নভেম্বর মাসে হয়েছে এই COP29। এবার ওই COP29-এ কি বলেছে, এটাকে আরো 10 বছরের জন্য বাড়িয়ে দিয়েছে, মানে 2034 পর্যন্ত বাড়িয়ে দিয়েছে। বুঝতে পেরেছো? তো খুব স্বাভাবিকভাবে সমস্ত ধরনের জলবায়ু রিলেটেড যে প্রক্রিয়া এবং তাতে যে ডিসিশন মেকিং, সেখানে নারীর মানে এক ওমেন হিসেবে কিন্তু তারা সিদ্ধান্ত নিতে পারবে, এবং এখানে ওমেন এম্পাওয়ারমেন্টেরও একটা বিশাল ব্যাপার আছে। দেখো ডান দিকে যখন ছবিটা দেওয়া হয়েছে, দ্য 10-year লিমা ওয়ার্ক প্রোগ্রাম অ্যান্ড দ্য ফাইট ফর ইনক্লুসিভ ক্লাইমেট অ্যাকশন অ্যাট COP29। ঠিক আছে, এরপর যেটা সেটা হচ্ছে আইপিএলসি, অ্যান্ড দিস ইজ দ্য লাস্ট স্টেপ। মানে আমরা কি হাইলাইটস এর মধ্যে এটা বলে শেষ করতে পারবো, যেটা বলছে যে আদিবাসী জনগোষ্ঠী এবং স্থানীয় সম্প্রদায়ের গুরুত্বকে আরো বেশি জোরদার করা হয়েছে। ব্যাপারটা কি, দেখো এই যে জলবায়ু পরিবর্তন হচ্ছে, সব থেকে বেশি ফোরফ্রন্টে কারা থাকে গো? সব থেকে বেশি ফোরফ্রন্টে থাকে কিন্তু এই আদিবাসী গোষ্ঠী, মানে লোকাল কমিউনিটি, ইন্ডিজিনাস পিপল যারা। ঠিক আছে, তো এরা কিন্তু একদম যেহেতু ফোরফ্রন্টে থাকে, সেই জন্য এদের ওপর কিন্তু ক্লাইমেট চেঞ্জ রিগার্ডিং প্রভাবটা সব থেকে বেশি পড়ে, এবং সেই জন্য এদের যে এরা কিভাবে জিনিসটার সাথে লড়াই করে সেইটা যদি আমরা জানতে পারি, তাহলে কিন্তু আমরা আগামী দিনে ক্লাইমেট চেঞ্জ রিগার্ডিং মানে সমস্যা যদি মানে মোকাবিলা করতে হয়, সেখানে আমরা বেটার স্টেপ নিতে পারবো। সেই জন্য বলছি দেখো আইপিএলসিরা অপরিহার্য অংশীদার, কারণ তারা বিশ্বের 80% জীব বৈচিত্র্য রক্ষা করে, 36% অক্ষত বনভূমি সংরক্ষণ করে। তো তাদের জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে লড়াইয়ে সফল হতে গেলে আমাদের অবশ্যই তাদের সাথে সহযোগিতা করতে হবে, এবং তাদের নীতি, সংস্কৃতি, পদ্ধতিকে অবভিয়াসলি আমাদের সম্মান করতে হবে। ঠিক আছে, তো এই গেল মোটামুটি আমাদের কি টেক অ্যাওয়ের আন্ডারে আমরা মোটামুটি এখানে প্রায় 9টার মতন পয়েন্ট করলাম। এগুলো যদি লিখে দিতে পারো যথেষ্ট ভালো মার্কস পাবে তোমরা। এরপর যেটা সেটা হচ্ছে ভারতের উদ্যোগ, ইনিশিয়েটিভ অফ ইন্ডিয়া লিড আইটি সামিট। ইন্ডিয়া কিন্তু সুইডেনের সাথে এবার যৌথভাবে COP29-এ লিড আইটি একটা সদস্য সম্মেলনের আয়োজন করেছে, যেখানে মেইনলি বলা হচ্ছে যে হেভি ইন্ডাস্ট্রি যেগুলো আছে তার ডিকার্বনাইজেশন করা হবে, এবং যেগুলো হাই কার্বন ইকোনমি, ইন্ডিয়া তো একটা হাই কার্বন ইকোনমি, সেখান থেকে কম কার্বন অর্থনীতিতে মানে রূপান্তরটাকে যাতে যত বেশি ট্রান্সফরমেশনটাকে ফাস্ট করা যায়, সেইটার জন্য এই সামিটটা আয়োজন করেছিল ইন্ডিয়া অ্যালং উইথ সুইডেন ইন COP29। ঠিক আছে, এটা একটা সাইড ইভেন্ট আর কি। এরপর সৌরশক্তি নেতৃত্ব বলা হচ্ছে যে আন্তর্জাতিক সৌরজোটের আন্ডারে নন রিনিউয়েবল মানে রিনিউয়েবল সোর্স হিসেবে সৌরশক্তির ব্যবহারটা 2050 সালের মধ্যে 20 গুণ বাড়ানোর কথা বলা হয়েছে ইন্ডিয়ার তরফ থেকে। এছাড়া যেগুলো স্মল আইল্যান্ড ডেভেলপিং স্টেটস, সেই সমস্ত জায়গায় যে মানে জলবায়ু অর্থায়ন বা ক্লাইমেট ফিনান্সিং আর দুর্যোগ স্থিতিস্থাপক সহায়তা উন্মুক্ত করার পক্ষে পরামর্শ দেওয়া হয়েছে। এসআইডিএস কোনগুলো, যেমন ধরো গায়ানা আছে, ফিলিপিন্স আছে, এই ধরনের জামাইকা আছে। ঠিক আছে, এই ধরনের যে কান্ট্রিগুলো মানে যেগুলো স্মল আইল্যান্ড ডেভেলপিং স্টেটস, ছোট দ্বীপ জাতীয় মানে কান্ট্রি, সেই সমস্ত জায়গায় দুর্যোগ প্রচুর পরিমাণে হয়, জলবায়ু এবং সেখানে জলবায়ু পরিবর্তনের এফেক্ট অনেক বেশি পড়ে, তো সেখানে ক্লাইমেট ফিনান্সিংটা অনেক বেশি দরকার। এছাড়া যেটা সেটা হচ্ছে দেখো কোয়ালিয়েশন ফর ডিজাস্টার রেসিলিয়েন্ট, এই যে বললাম দুর্যোগ বেশি হয়, সেই জন্য সিডিআরআই বলে একখানা জোট কিন্তু ইন্ডিয়ার তরফ থেকে তৈরি করা হয়েছিল। ঠিক আছে, এটা 2019 সালেই তৈরি করেছিল ইন্ডিয়া। তো এই সিডিআরআই এর আন্ডার একটা ইনফ্রাস্ট্রাকচার আছে যেটার নাম হচ্ছে আইরিস, ইনফ্রাস্ট্রাকচার ফর রেসিলিয়েন্ট আইল্যান্ড স্টেটস। এর আন্ডারে যাতে নাকি দুর্যোগগুলো মোকাবিলা করা যায় এই ধরনের স্মল আইল্যান্ড ডেভেলপিং স্টেটস গুলোতে, সেখানে এরকম প্রায় 17টা এসআইডিএস জুড়ে
মানে SIDS মানে হচ্ছে স্মল আইল্যান্ড ডেভেলপিং স্টেট, সেখানে প্রায় 12টা প্রজেক্ট নেওয়া হয়েছে এবং তার আন্ডারে প্রায় তোমার $8 মিলিয়ন মতন ফান্ডিং ঘোষণা করা হয়েছে। ঠিক আছে, এরপর যেটা লিঙ্গ অন্তর্ভুক্ত জলবায়ু কর্মকাণ্ড, যেখানে ইন্ডিয়াও নাকি এবার ওমেন এম্পাওয়ারমেন্টের উপর জোর দিয়েছে, মানে রিনিউয়েবল সোর্সের মানে ওমেন লেড ক্লিন এনার্জির উপর জোর দেওয়া হয়েছে, জেন্ডার ইনক্লুসিভ ক্লাইমেট পলিসিস বা লিঙ্গ অন্তর্ভুক্ত জলবায়ু নীতি, মানে মহিলারাও যাতে নাকি জলবায়ু খারাপ হচ্ছে যে পৃথিবীর, সেখানে রিগার্ডিং যে স্টেপস এর ব্যাপারে মহিলারাও যাতে স্বতঃস্ফূর্তভাবে সিদ্ধান্ত নিতে পারে, তাদেরকে কোনোভাবে যাতে আটকে রাখা না হয়, এই বিষয়টাকেও কিন্তু ভারত জোর দিয়ে মানে এবছর যথেষ্ট গুরুত্ব আরোপ করেছে ইন্ডিয়া এটার উপর। ঠিক আছে, তো এটা গেল ইন্ডিয়ার ইনিশিয়েটিভ। এরপর হচ্ছে বিভিন্ন দিক নিয়ে ভারতের অবস্থান, মানে কিছু কিছু ডিসিশনস নেওয়া হয়েছে COP29 যেটা যথেষ্ট বিতর্কিত। মানে ভারতের এই যে যেটা বলা হয়েছে যে নিউ কালেকটিভ কোয়ান্টিফাইড গোলের আন্ডারে যে $100 বিলিয়ন থেকে $300 বিলিয়ন বার্ষিক লক্ষ্য দেওয়া হয়েছে যে প্রতি বছর ফিনান্স করা হবে ডেভেলপিং কান্ট্রিজ গুলোর জন্য, এটা কিন্তু একেবারেই পর্যাপ্ত নয়। ইন্ডিয়া কিন্তু একেবারেই এইটার সাথে সহমত হয়নি, বরং ভারতের তরফ থেকে বলা হয়েছে যে বার্ষিক এই $300 বিলিয়ন কিছুই হবে না যা বর্তমানে চলছে। অ্যাটলিস্ট $1.3 ট্রিলিয়ন লক্ষ্য প্রস্তাব করা হয়েছে ইন্ডিয়ার তরফ থেকে, যার মধ্যে বলা হচ্ছে $600 বিলিয়ন আসবে উন্নত দেশগুলোর থেকে গ্রান্ট হিসাবে বা সমতুল্য সম্পদ হিসাবে, গ্রান্ট অথবা ইকুয়াল টু গ্রান্ট এই হিসাবে আসবে। ঠিক আছে, এরপর যেটা সেটা হচ্ছে মিটিগেশন ওয়ার্ক প্রোগ্রাম, যেটা বলছে যে আমাদের মিটিগেশন ওয়ার্ক প্রোগ্রাম মানে এই যে তাপমাত্রা হ্রাস কর্মসূচি। ঠিক আছে, তো এই রিগার্ডিং যে একটা মানে লক্ষ্য পরিবর্তনের, তাপমাত্রার যে লক্ষ্য পরিবর্তনের একটা প্রচেষ্টা করা হয়েছে কিন্তু বিভিন্ন দেশের তরফ থেকে, বিশেষত ডেভেলপড কান্ট্রিজ গুলোর তরফ থেকে, যেখানে কিন্তু ইন্ডিয়া এর এগেইনস্টে কিন্তু অসন্তোষ প্রকাশ করেছে। তার কারণ কি, মানে ভারত বলছে যে 2020 সাল মানে প্রি কোভিড টাইমে কিন্তু উন্নত দেশগুলো বা ডেভেলপড কান্ট্রিজ গুলো ক্লাইমেট চেঞ্জ রিগার্ডিং কিন্তু মিটিগেশন যে প্রচেষ্টা সেটা কিন্তু ওদের খুব কম ছিল, এবং সেই সময় আমাদের মতন যে থার্ড ওয়ার্ল্ড ডেভেলপিং কান্ট্রিজ গুলো তাদেরকে কিন্তু আমাদের মানে জলবায়ু পরিবর্তন সংক্রান্ত প্রশমন প্রচেষ্টা বা মিটিগেশন যে কর্মসূচি সেটা বাড়ানোর জন্য বাধ্য করা হয়েছিল। এবার খুব স্বাভাবিকভাবে তার মানে ডেভেলপড কান্ট্রিজ গুলো মানে অত বেশি মিটিগেশনের উপর জোর দেয়নি, যেখানে আমরা অনেক বেশি জোর দিয়েছি ডেভেলপিং কান্ট্রিজ গুলো। তো এই ব্যবধানটাকে তো স্বীকার করতে হবে, এইটা স্বীকার করতে চাইছে না ডেভেলপড কান্ট্রিজ গুলো। ঠিক আছে, এইটা একটা ব্যাপার। এছাড়া উন্নত দেশগুলো যাতে এই বিষয়টিকে স্বীকার করে নেয় এবং সমর্থন করে, সেই জন্য তো ভারতের তরফ থেকে তাদেরকে আহ্বান জানানো হয়েছে। এবং জলবায়ু অর্থায়নেরও ব্যাপারটা রয়েছে, এই যে উন্নয়নশীল দেশগুলো ক্লাইমেট চেঞ্জ রিগার্ডিং যে সমস্ত পলিসিস বা স্টেপস গুলো নেবে তার জন্য একটা হিউজ অ্যামাউন্টের ফিনান্সিং লাগে। $300 বিলিয়ন সেখানে কিছুই না। ঠিক আছে, ভারতের তরফ থেকে যেটা বলা হয়েছে $1.3 ট্রিলিয়ন, সেটা তবু ঠিকঠাক অ্যামাউন্ট। ঠিক আছে, এরপর যেটা সেটা হচ্ছে জাস্ট ট্রানজিশনে যেটা বলা হয়েছে যে উন্নত দেশগুলো কি করবে না, উন্নয়নশীল দেশগুলোকে হচ্ছে জলবায়ু পরিবর্তন সংক্রান্ত প্রশমনের পথে কিন্তু নেতৃত্ব দেবে। ডেভেলপড কান্ট্রিজ গুলোই যদি ডেভেলপিং কান্ট্রিজ গুলোকে নেতৃত্ব না দেয় তাহলে আর জিনিসটা কি দাঁড়ালো, তাই না? এইটা একটা ব্যাপার। আর একটা যেটা বলছে যে এই যে আমাদের ধরো মানে হাই কার্বন থেকে লো কার্বন ইকোনমির দিকে আমরা আস্তে আস্তে যাব, এখানে যেন কোনো মানুষ যেন আর্থিক বা সামাজিকভাবে বঞ্চিত না হয়। ফর এক্সাম্পল, তুমি যদি ভাবো যে আজকে ধরো কোল ইন্ডাস্ট্রি হচ্ছে একটা অনবীকরণযোগ্য শক্তির উৎস, ঠিক, এবং সেখান থেকে কার্বন ডাইঅক্সাইড বলো বা গ্রিন হাউস কম্পোনেন্ট অনেক বেশি এমিট করে। তো খুব হাই কার্বন ইন্ডাস্ট্রি, সেখান থেকে লো কার্বন ইন্ডাস্ট্রির দিকে যেতে হবে। ধরো সোলার ইন্ডাস্ট্রির দিকে গেলাম, সেখানে কোল ইন্ডাস্ট্রিতে যে মানুষগুলো রুজি রুটি কোল ইন্ডাস্ট্রির উপর ডিপেন্ড করছে তারা যেন কোনোভাবে বঞ্চিত না হয়, তাদের জব চলে যাক, কিন্তু তাদেরকে যেন অন্য অকুপেশনের ব্যবস্থা করে দেওয়া যেতে পারে। কারণ আস্তে আস্তে তো আমাদেরকে কোল বা এই ধরনের নন রিনিউয়েবল সোর্স থেকে তো রিনিউয়েবল সোর্সের দিকে যেতে হবে। তো এই ব্যাপারটা কিন্তু রয়েছে, এটাকে বলছে জাস্ট ট্রানজিশন। ঠিক আছে, মানে কাউকে যেন মানে আমরা ক্লাইমেট চেঞ্জ করব, পলিসিস নেব, তৈরি করব, কিন্তু তাতে যেন মানে কোনো একটা নির্দিষ্ট সংখ্যক মানুষ পেইস্ট না হয়, মানে তারা যেন একদম পিছিয়ে না পড়ে বা তাদের সাথে যেন অবিচার না হয়, এইটাকেই বলা হচ্ছে জাস্ট ট্রানজিশন বা
ন্যায়সঙ্গত পরিবর্তন। এরপর যেটা সেটা হচ্ছে গ্লোবাল স্টকটেক, জিএসটি, যেটা যে গত বছর COP28 কি হয়েছিল, এই গ্লোবাল স্টকটেকের একটা কথা বলা হয়েছিল, ঠিক আছে। এবার ব্যাপার হচ্ছে গত বছর ইউএইতে হয়েছিল, সংযুক্ত আরব আমিরাতে, সেখানে এই গ্লোবাল স্টকটেক ফলাফল বাস্তবায়নের উপর সংযুক্ত আরব আমিরাতের সংলাপের একটা মূলনীতি ছিল, তার কিন্তু ইন্ডিয়া এবার সমালোচনা করেছে। কারণ এখানে মিটিগেশন অ্যান্ড অ্যাডাপ্টেশন দুটোর উপর জোর না দিয়ে শুধুমাত্র মিটিগেশনের উপর জোর দেওয়া হয়েছে, ঠিক আছে। তো ভারত এটা সংশোধনের জন্য আহ্বান জানিয়েছে। এরপর যেটা অভিযোজনের অগ্রগতি পরিমাপ করার জন্য ভারত যেটা বলেছে যে আমরা প্রত্যেকটা দেশ এই যে ক্লাইমেট চেঞ্জের ফলে যে সমস্ত কুপ্রভাবগুলো পড়ছে তার রিগার্ডিং যে সমস্ত পলিসিস আমরা নিচ্ছি, বা সেই রিগার্ডিং আমরা যে সমস্ত মানে আমাদের স্টেপস গুলো নেওয়া হচ্ছে বিভিন্ন দেশের তরফ থেকে, তো সেটার কে আমি মাপবো কিভাবে, সেই জন্য ইন্ডিয়া কি করেছে, একটা স্পষ্ট সূচকের আহ্বান জানিয়েছে, মানে একটা ক্লিয়ার ইন্ডিকেটর থাকবে, ঠিক আছে। পাশাপাশি ভারত কি বলেছে, একটা গ্লোবাল গোল অ্যান্ড অ্যাডাপ্টেশনের কাজ এগিয়ে নেওয়ার জন্য বাকু রোডম্যাপ প্রতিষ্ঠাকে সমর্থন করেছে, যেটা আমি বলেছিলাম একটু আগে, বাকু রোডম্যাপ অন অ্যাডাপ্টেশন, সেটাকেও কিন্তু ভারত সমর্থন করেছে। আচ্ছা, এরপর যেটা খুব ইম্পর্টেন্ট, এটা থেকেও কিন্তু প্রশ্ন হতে পারে, যেটা হচ্ছে COP29 এর যে চ্যালেঞ্জ বা ত্রুটিগুলো কি কি। প্রথম হচ্ছে অপর্যাপ্ত জলবায়ু অর্থায়ন, যেটা বলছিলাম 100 বিলিয়ন থেকে 300 বিলিয়ন ডলারটা কিছুই না। ইন্ডিয়া যেটা বরং বলেছে 1.3 ট্রিলিয়ন ডলার, এবং উদীয়মান বাজারগুলোর জন্য 2.3 টু 2.5 ট্রিলিয়ন ডলারের প্রয়োজন হবে, যার তুলনায় 300 বিলিয়ন কিছুই না, ঠিক আছে, প্রায় 1/10 বলতে গেলে, ঠিক আছে, না হলেও অ্যাটলিস্ট 1/5, ঠিক আছে। আর তারপর যেটা বলছে সেটা হচ্ছে যে মানে বিভিন্ন দেশ থেকে গ্রান্টের পরিবর্তে ঋণের উপর বেশি নির্ভরশীলতা দেওয়া হয়েছে, মানে অনুদানের পরিবর্তে ঋণ। আজকে যদি অনুদান কোনো দেশকে দেয়, ডেভেলপড কান্ট্রি যদি ডেভেলপিং কান্ট্রিজ গুলোকে অনুদান দেয়, অনুদান মানে কি, গ্রান্ট মানে কি, তাকে তোমায় ফেরত দিতে হবে না। কিন্তু তুমি যদি লোন করো, ঋণ করো, তাহলে তো তোমাকে সেটাকে সুদ সমেত ফেরত দিতে হবে, ঠিক আছে। তো এর ফলে যে দেশগুলো অলরেডি মানে করের ভারে জর্জরিত, তারা তো আরো মানে অবস্থা খারাপ হয়ে যাবে, ঠিক আছে তাদের। তো এই বিষয়টা কিন্তু একটা রয়েছে। এছাড়া জীবাশ্ম জ্বালানির ফেজ আউট নিয়ে একটা ঔদাসীন্য রয়েছে, যেটা বলা হয়েছিল গত COP28 যে 2050 সালের মধ্যে গ্রিনহাউস গ্যাস সংক্রান্ত নেট জিরো যে টার্গেট, সেটা কিন্তু পূরণ করা সম্ভব। কিন্তু COP29 সম্মেলনে কিন্তু এই চুক্তি যেটা গত বছর হয়েছিল ইউএইতে, সেটা কিন্তু পুনরাবৃত্তি করা হয়নি। এটা কিন্তু খুব মানে একটা বাজে একটা সাইন আর কি। এছাড়া যেটা হচ্ছে যে গত বছর বলা হয়েছিল যে ডেভেলপড কান্ট্রিজ গুলোর বিভিন্ন ধরনের ইন্ডাস্ট্রিয়ালাইজেশন, গ্লোবালাইজেশনের ফলে ডেভেলপিং কান্ট্রিজ গুলো যেভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, তার জন্য ডেভেলপড কান্ট্রিজ গুলোর তরফ থেকে একটা এলডিএফ তৈরি করা হবে, বা একটা লস এন্ড ড্যামেজ ফান্ড তৈরি করা হবে, যেটা নাকি রেগুলেট করবে হচ্ছে তোমার ওয়ার্ল্ড ব্যাংক, ঠিক আছে। এটা কিন্তু গত বছরের বৈঠকে বলা হয়েছিল, কিন্তু এই তহবিল পরিচালনা পদ্ধতি ভীষণ ধীর, ঠিক আছে, এখনো পর্যন্ত ঠিকভাবে সেটআপই করা হয়নি 1 বছর ধরে। তো এবং এই তহবিলের যে ফান্ড আছে, সেই ফান্ড একেবারেই কিন্তু জলবায়ুজনিত ক্ষয়ক্ষতি যে বিভিন্ন দেশগুলোতে বা দুর্বল দেশগুলোতে, সেটা মোকাবিলার জন্য এই তহবিল কিন্তু একদমই পর্যাপ্ত নয়, ঠিক আছে। এরপর যেটা সেটা হচ্ছে এনডিসি আপডেট স্থগিতকরণ, যেটা বেসিক্যালি এর আগে কি হতো, এনডিসি আপডেট যেটা প্রত্যেক মানে বছর যে আমাদের এই যে বিভিন্ন দেশগুলো যে প্রতিশ্রুতি দেয় যে আমি আগামী 2 বছরের মধ্যে আমার গ্রিনহাউস গ্যাস এমিশন এত শতাংশ কমাবো, এই যে স্বেচ্ছা প্রদত্ত প্রতিশ্রুতি, এটাকেই বলে ন্যাশনালি মানে ডিটারমাইন্ড কন্ট্রিবিউশন, ঠিক আছে। তো এই যে ব্যাপারটা, এটা কিন্তু আগে 5 বছর অন্তর অন্তর আপডেট করা হতো। 2021 সালে যখন এই গ্লাসগোতে হলো, ঠিক আছে, তখন COP26 থেকে মানে গ্লাসগো যেটা হয়েছিল সেখান থেকে প্রতি 2 বছর অন্তর অন্তর আপডেট করা হয়। এই রিসেন্ট 2025 ফেব্রুয়ারিতেও হয়েছে, এই তো গত মাসেই হয়েছে। কিন্তু এর পরবর্তী যে রাউন্ড, সেটাকে কিন্তু আপাতত COP30 পর্যন্ত পিছিয়ে দেওয়া হয়েছে, যার ফলে বিভিন্ন দেশ যে জলবায়ু পরিবর্তন সংক্রান্ত যে পদক্ষেপগুলো, সেখানে কিন্তু বিলম্বিত হতে পারে। প্রত্যেকটা দেশ ভাববে কি আছে, আমাদের তো 1 বছর ছুট পেয়েই গেলাম, ঠিক আছে, তো সেখানে দাঁড়িয়ে আমরা ধীরে ধীরে স্টেপ নেব। ওই যে একটা ওয়ার ফুটিং এ যে কাজ করা, ক্লাইমেট মিটিগেশন বা ক্লাইমেট চেঞ্জ রিগার্ডিং ইল এফেক্টস গুলো আটকানোর জন্য, সেইটা কিন্তু বিভিন্ন দেশের তরফ থেকে সেই ঝাঁজটা অনেকটা কমে যাবে আর কি।
এরপর যেটা মানে এই সমস্যাগুলো তো রয়েছে, তার সাথে মিটিগেশন এবং গ্লোবাল স্টকটেক বিষয়ে অচল অবস্থা বিভিন্ন দেশের মধ্যে না। এবারের সম্মেলনে ওই জীবাশ্ম জ্বালানি বিষয়ে মতবিরোধ হয়েছে, মিটিগেশন ওয়ার্ক প্রোগ্রামে অচল অবস্থা হয়েছে, ইন্ডিয়ার সাথে অন্যান্য যে সমস্ত ডেভেলপড কান্ট্রিজ তার একটা টাসেল হয়েছে এবং মত পার্থক্য দেখা গেছে বিভিন্ন ডেভেলপড এবং ডেভেলপিং কান্ট্রি মানে উন্নত এবং উন্নয়নশীল দেশগুলোর মধ্যে। তো এই আমার ক্লাইমেট চেঞ্জ রিগার্ডিং যে স্টেপস গুলো নেব সেখানে যদি আমার ডিফারেন্স অফ ওপিনিয়ন থাকে, তো ব্যাপারটা তো এমনি যথেষ্ট উদ্বেগজনক, তাই না? তো এটা রয়েছে। এছাড়া আমাদের গ্লোবাল নির্গমন বৈষম্য রয়েছে, যেটা হচ্ছে যে দেখা যাচ্ছে যে G20 যে সমস্ত কান্ট্রিজ গুলো তারা 77% নির্গমনের সাথে যুক্ত, ঠিক আছে? এভাবে যদি চলতে থাকে এবং বিশ্বব্যাপী দেশগুলোর মধ্যে এই যে মাথাপিছু এবং ঐতিহাসিক যে নির্গমন বৈষম্য, আজকে ইউএসএ হয়তো এমিশন করছে ধরো 70, সেখানে হয়তো শ্রীলঙ্কা এমিশন করছে হয়তো 20, ঠিক আছে? তো এই যে এত বিভৎস গ্যাপ, এর ফলে এই যে প্যারিস চুক্তির আন্ডারে যেটা বলা হয়েছিল যে আগামী 2000 মানে 100 সালের মধ্যে 1.5 ডিগ্রি সেন্টিগ্রেডের বেশি তাপমাত্রাটাকে বাড়তে দেওয়া যাবে না, সেটা তো ইজিলি অ্যাচিভ হয়ে যাবে। তাহলে তো ওই জায়গাটা আমরা ফেল করে যাবো, তাই না? তো এটা একটা ব্যাপার। এছাড়া আজারবাইজান যে দেশে এবছর হোস্ট করা হয়েছে এই যে COP29, নিজেই একটা স্বৈরাচারী শাসনাধীন রাষ্ট্র এবং তেল সমৃদ্ধ দেশ। তো যে দেশ নিজেই একটা তেল সমৃদ্ধ জীবাশ্ম জ্বালানির উপর নির্ভর করে আছে, সেখানে মানে COP29 কতটা মানে মানে হোস্ট করা কতটা যুক্তিযুক্ত হয়েছে এই নিয়েও তো সমালোচনা হতে পারে। এছাড়া তুমি যদি 2023 সালে তুমি যদি ইউনাইটেড নেশনস এর এমিশনস গ্যাপ রিপোর্ট দেখো, তাহলে দেখতে পাবে 2023 সালে কিন্তু বিশ্বব্যাপী গ্রিনহাউস গ্যাস নির্গমন 22 সালের তুলনায় 1.3% বৃদ্ধি পেয়েছে, যেটা এখনো পর্যন্ত রেকর্ড কিন্তু, ঠিক আছে? তো এবার এভাবে যদি চলতে থাকে তাহলে কিন্তু বিশ্ব উষ্ণায়নকে ওই যে গ্লোবাল ওয়ার্মিংটাকে 1.5 ডিগ্রি সেলসিয়াস লক্ষ্যমাত্রার মধ্যে ধরে রাখা কিন্তু একটু মুশকিল হবে। এছাড়া জীবাশ্ম জ্বালানির যারা লবিস্ট তাদের তো একটা প্রভাব, একটা মানে আন্ডারহ্যান্ড প্রভাব তো থাকেই, ঠিক আছে? খুব স্বাভাবিক, যারা ধরো কয়লা রিজিয়নের যারা কয়লা লবি বা পেট্রোলিয়াম লবি, তারা খুব স্বাভাবিক যে ফসিল ফুয়েল থেকে এই যে ক্লিন এনার্জিতে আমরা যাচ্ছি, হ্যাঁ, মানে রিনিউয়েবল সোর্স অফ এনার্জি, সোলার এনার্জি, হাইড্রো এনার্জি, এগুলোতে যেতে তারা বাধা দেবেই, খুব স্বাভাবিক, কারণ তাদের তো অর্থনৈতিক টানটা পড়বে না। তো খুব স্বাভাবিক এই ব্যাপারটাও রয়েছে। তো আমাদের ভবিষ্যতে কি কি গ্রহণীয় পদক্ষেপ রয়েছে দেখো, আমাদের জলবায়ু কূটনীতিটা জোরদার করতে হবে, জলবায়ু অর্থায়ন বাড়াতে হবে, ফিনান্সিং বাড়াতে হবে, প্রশমন লক্ষ্যমাত্রা সম্পর্কে উন্নয়নশীল দেশগুলোর মধ্যে মানে বিশেষত যেগুলো ডেভেলপিং কান্ট্রি তাদের মধ্যে কিন্তু একটা নিয়মিত এবং গঠনমূলক সংলাপ প্রয়োজন। এছাড়া এলডিএফটাকে একদম মানে কার্যকরী করতে হবে, ইমিডিয়েট লস এন্ড ড্যামেজ ফান্ডটা ইমিডিয়েট কার্যকরী করা খুব দরকার। এছাড়া বিভিন্ন যে বৈশ্বিক লক্ষ্য যেগুলো এবছরের সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে আগামী সময়ে আমাদের এই টার্গেট রয়েছে বিভিন্ন দেশ যে দিয়েছে, সেই রিগার্ডিং কিন্তু একটা ক্লিয়ার ইন্ডিকেটরের প্রয়োজন রয়েছে, নতুন সূচক একটা কিন্তু তৈরি করতে হবে। এছাড়া এনডিসি বাড়ানো প্রয়োজন, ঠিক আছে? মানে আজকে ধরো মানে এই যে ধরো 1.5 ডিগ্রি সেলসিয়াস লক্ষ্যমাত্রার মধ্যে যদি ধরে রাখতে হয় বিশ্ব উষ্ণায়নকে, তাহলে বর্তমানে আজকে 2025-এ দাঁড়িয়ে যেরকম গ্রিন হাউস গ্যাস নির্গমন, সেটা 2030 সালের মধ্যে 42% আর 2035 সালের মধ্যে 57% কমাতে হবে। তো এই লক্ষ্যমাত্রায় পৌঁছাতে গেলে তো বিশ্বব্যাপী প্রত্যেকটা দেশের যে এনডিসি সেটা তো বাড়াতে হবে। যদি না বাড়ানো হয় তাহলে তো মানে ওই 1.5 ডিগ্রি সেলসিয়াস তো আমরা 2050-এর মধ্যেই রিচ করে যাব, যেটা 2100 বলা হচ্ছে, 2050-এর মধ্যেই রিচ করে যাব। তাহলে তো মানে তারা এত এত ডিসিশন, এত কিয়োটো প্রোটোকল, এত চুক্তি, এত কনফারেন্স অফ পার্টিস, এগুলোর মানে কি, তাই না? তো এই ব্যাপারটার দিকেও কিন্তু জোর দিতে হবে। এছাড়া সিবিডিআর আরসির উপর জোর দিতে হবে যে জলবায়ু পরিবর্তন মোকাবিলায় প্রত্যেকটা দেশের কিন্তু নির্দিষ্ট কিছু দায়িত্ব রয়েছে, ঠিক আছে? তো এখানে যেটা বলা হয়েছে সিবিডিআর আরসিতে, কমন বাট ডিফারেন্সিয়েটেড রেসপন্সিবিলিটিস এন্ড রেসপেক্টিভ ক্যাপাবিলিটিস। খুব স্বাভাবিক, আজকে ইউএসএ বা রাশিয়া বা চায়না এই ধরনের কান্ট্রিগুলো যে ধরনের ক্লাইমেট চেঞ্জ রিগার্ডিং রেসপন্সিবিলিটি নিতে পারবে, স্বাভাবিকভাবে মায়ানমার বা নেপাল সেই পাওয়ারটা নিতে পারবে না, কারণ তারা গ্লোবাল শক্তি নয়। কিন্তু রাশিয়া, চায়না, ইউএস এরা গ্লোবাল শক্তি। খুব স্বাভাবিকভাবে উন্নত দেশগুলো জলবায়ু সংক্রান্ত কর্মকাণ্ডের জন্য বেটার
রেসপন্সিবিলিটি নেবে, কিন্তু ছোট কান্ট্রিগুলোরও কিন্তু রেসপন্সিবিলিটি ছোট, কিন্তু তাও কিন্তু তার রেসপন্সিবিলিটি নীল নয়, শূন্য নয়, তাহলে কিন্তু থাকবে। সেই জন্য বলছে কমন বাট ডিফারেন্সিয়েটেড রেসপন্সিবিলিটিজ এন্ড রেসপেক্টিভ ক্যাপাবিলিটিজ, সাধারণ কিন্তু পৃথকীকৃত দায়িত্ব এবং স্বতঃস্ফূর্ত ক্ষমতা, সিভিডিয়ারাস। এখানে বলা হয়েছে উন্নত দেশগুলো বা ডেভেলপড কান্ট্রিজ গুলো, ডেভেলপিং কান্ট্রিজ গুলোকে জলবায়ু পরিবর্তন বা ক্লাইমেট চেঞ্জ রিগার্ডিং যে সমস্ত প্রজেক্টস রয়েছে সেখানে হেল্প করবে বা সাপোর্ট করবে। এছাড়া প্রত্যেকটা দেশের ক্ষেত্রে পুনর্নবীকরণযোগ্য জ্বালানি ব্যবহার কিন্তু বাধ্যতামূলক করতে হবে। এরকম দেখতে হবে যে প্রত্যেকটা দেশ যেন রিনিউয়েবল সোর্সের দিকে আস্তে আস্তে মুভ করে, ঠিক আছে? এর জন্য কিন্তু বিভিন্ন সদস্য দেশ থেকে প্রতিশ্রুতিও নিতে হবে। এছাড়া জলবায়ু পরিবর্তন মোকাবিলায় যে উন্নত দেশগুলোর অবদান বা ডেভেলপড কান্ট্রিজ যে সমস্ত কন্ট্রিবিউশন, সেটাকে ট্র্যাক করার জন্য কিন্তু একটা আর্থিক ব্যবস্থা তৈরি করা প্রয়োজন, ঠিক আছে? তো এই ছিল মোটামুটি আমাদের টপিক। তাহলে আমরা কি কি এখানে পড়লাম? আমরা পড়লাম মূল মেন হাইলাইটস গুলো পড়লাম, ইন্ডিয়ার কি অবস্থান রয়েছে সেটা পড়লাম, ইন্ডিয়ার তরফ থেকে কি কি ইনিশিয়েটিভস নেওয়া হচ্ছে সেটা পড়লাম, কি কি শর্টকামিংস রয়েছে এই কনফারেন্স অফ পার্টিস 29 এডিশনের সেটা পড়লাম, এবং ওয়ে ফরওয়ার্ড মানে আগামী দিনে আমরা কি পদক্ষেপ গ্রহণ করতে পারি সেটা পড়লাম, ঠিক আছে? তো এটা কিন্তু অত্যন্ত ইম্পর্টেন্ট টপিক, এবছর মিসলেনিয়াস মেন্স এর জন্য ভীষণ ইম্পর্টেন্ট টপিক, বারবার বলছি এটা কিন্তু পড়ে যাবে। হ্যাঁ, আর আরেকটা কথা যেটা আমাদের তরফ থেকে বলার সেটা হচ্ছে যে আমাদের মিসলেনিয়াস মেন্স এর ব্যাচ চলছে এবং এই ধরনের নোটস আমরা আমাদের টেলিগ্রাম গ্রুপেও প্রোভাইড করছি। এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে তোমরা টেলিগ্রাম গ্রুপের লিংক পেয়ে যাবে, এবং আমাদের মিসলেনিয়াস ব্যাচে যদি জয়েন করতে হয় তাহলে আমাদের কল করো স্ক্রিনে দেওয়া নাম্বারে, ঠিক আছে? তো ক্লাসটা ভালো লেগে থাকলে আমাদেরকে সাপোর্ট করো, তোমাদের জন্য এরকম আরো ভালো ভালো ক্লাস আমরা নিয়ে আসবো। সো থ্যাংক ইউ ফর টুডে। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, বন্ধুদের মাঝখানে শেয়ার করো, সাবস্ক্রাইব করো, আর নোটিফিকেশনের বেল আইকনটা প্রেস করে দাও যাতে নাকি এরকম মিসলেনিয়াস মেন্স এর জিএস ডেসক্রিপটিভ টপিক রিগার্ডিং যে ভিডিওস গুলো আমি আগামী দিনে আনবো তার আপডেট আমি যখনই দিই তখনই তোমরা পেয়ে যাও, ঠিক আছে? তো মিসলেনিয়াস ব্যাচ তোমরা জয়েন করো, মেন্স এর ব্যাচ আমাদের অলরেডি ক্লাস চলছে এবং প্রচুর সংখ্যক ছাত্রছাত্রী আমাদের এখানে ভর্তি হয়েছে। সো কম্পিটেন্ট উইনার তরফ থেকে তোমাদের জন্য একটা শুভেচ্ছা, ধন্যবাদ, গুড নাইট।